কোনো নির্দিষ্ট দামে, কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে একজন বিক্রেতা কোনো পণ্যের যেই পরিমাণ বিক্রয় করতে ইচ্ছুক। ধরো আমার কাছে 10টা পণ্য আছে, এখন মার্কেটে একটা পণ্যের দাম হচ্ছে 20 টাকা করে, আমি এই 10টা পণ্যের মধ্যে 5টা বিক্রি করতে রাজি। এই 5টাকে আমরা বলবো হচ্ছে যোগান। মানে একটা নির্দিষ্ট দামে নির্দিষ্ট সময়ে একজন বিক্রেতা যতটুকু পণ্য বিক্রি করতে রাজি থাকে ওই পণ্যগুলার সমষ্টিকে আমরা বলবো হচ্ছে যোগান। আর যোগানের ক্ষেত্রে মনে রাখবা, যখন দাম বাড়ে, চাহিদার ক্ষেত্রে মনে আছে দাম বাড়লে চাহিদা কমতো, আবার দাম কমলে চাহিদা বাড়তো, কিন্তু যোগানের সাথে এর বিপরীত সম্পর্ক। মানে দাম যখন বাড়ে চাহিদা যোগানও বাড়ে, আবার দাম যখন কমে যোগানও কমে। সাধারণত বিক্রেতারা চায় কি, যখন দাম বাড়ে তখন বেশি বেশি বিক্রি করতে চায়, আবার যখন দাম কমে যায় তখন ওরা এতটুকু বিক্রি করতে রাজি থাকে না। আচ্ছা, তাহলে যোগান বিধিটা পারবা কিনা? কোনো নির্দিষ্ট দামে নির্দিষ্ট সময়ে একজন বিক্রেতা যতটুকু পরিমাণ সেল করতে রাজি থাকে ওটাকে বলে যে সে যোগান বা যোগান বিধি বলে। কেমন? আর যদি আমাদেরকে বলে যে যোগান রেখা কি, এটা যদি আমরা রেখাচিত্রের মাধ্যমে প্রদর্শন করি তখন আমরা এটাকে বলবো হচ্ছে যোগান রেখা। যে রেখা দ্বারা বিভিন্ন দামে যোগানের পরিমাণ নির্দেশ করা হয় তাকে যোগান রেখা বলে। মানে রেখার সাহায্যে এটা আমরা প্রকাশ করলাম আর কি। আর যোগান অপেক্ষক কি? কিছু কিছু উপাদান দ্বারা যোগান বাড়ে এবং কমে, মানে যোগান বাড়া এবং কমার উপর একটা প্রভাব বিস্তার করে আর কি। এটাকে বলেছে যোগান অপেক্ষক। যেমন দাম ও যোগানের মধ্যকার সম্পর্ক যখন গাণিতিকভাবে প্রকাশ করা হয়। আচ্ছা, এখানে অপেক্ষক বলতে বলতে বোঝাচ্ছে যে দাম এখন যোগানের মধ্যে একটা সম্পর্ক আছে না, দাম বাড়লে যোগানও বাড়ে, দাম কমলে যোগানও কমে। এই জিনিসটা যখন আমরা গাণিতিকভাবে প্রকাশ করবো তখন এটাকে বলতেছে যে যোগান অপেক্ষক। আচ্ছা, এরপরে আমাদেরকে বলতেছে যোগান বাড়লে দাম কি হবে। আবার আরেকটা কথা হচ্ছে যায়, যখন জিনিসপত্রের যোগান বাড়ে যায় বাজারে, ধরো এখন এই যে আমাদের যে সরকার পরিবর্তন হওয়ার 15 দিন আগের কথা চিন্তা করো, বাজারে অ্যাভেলেবেল প্রোডাক্ট ছিল না, তো প্রোডাক্টের দাম বাড়ে গেছে। এখন কি অ্যাভেলেবেল প্রোডাক্ট চলে আসছে না? এখন কি তাহলে প্রোডাক্টের দাম বাড়ছে নাকি কমছে? যোগান যোগান যখন বাড়ে যায় তখন দ্রব্যের দাম কমে যায়। এতটুকু বুঝছো কি না? 08 পর্যন্ত, 04 পর্যন্ত এতটুকু বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে যখন অ্যাভেলেবেল প্রোডাক্ট থাকে বাজারে, মানে যতটুকু দরকার তার থেকেও বেশি হয়ে যায়, তখন দাম মানে আস্তের উপর কমে যায়। ধরো আজকের বাজারে অ্যাভেলেবেল সবজি আছে কিন্তু কাস্টমার নাই, তখন বিক্রেতারা কি চায়, আস্তে আরে দাম যেহেতু বিক্রি করতে পারতেছি না, দাম কিছুটা কমাই দিই। আচ্ছা, এরপর আমাদেরকে যোগান কি বা যোগানের সংজ্ঞা দাও। এটা বলছে যে কোনো নির্দিষ্ট দামে একজন বিক্রেতা যতটুকু পণ্য বিক্রি করতে রাজি থাকে, ওই যে প্রথম প্রশ্নটা আর কি, তাকে বলা হচ্ছে যোগান। আর এটা যখন সংখ্যার মাধ্যমে প্রকাশ করি তখন এটাকে বলা হচ্ছে সূচি। কেমন? একটি নির্দিষ্ট সময়ে বিক্রেতা একটি দ্রব্যের বিভিন্ন মূল্যে যে পরিমাণ বিক্রি করে তার তালিকা, যখন আমরা ওই যে একে কত, দুইয়ে কত এরকম করে তালিকা করি না, সার্ট করি না, এটা হচ্ছে যোগান সূচি। আর যদি রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করি ওটা যোগান রেখা। আচ্ছা, তারপরে আমাদেরকে বলতেছে যে যোগান, আচ্ছা, দাম ও যোগানের মধ্যে সম্পর্ক কেমন? সমমুখী সম্পর্ক, এটা বুঝছো কি না? দাম যখন বাড়ে বিক্রেতারা চায় যে আরও বেশি পরিমাণে বিক্রি করতে, দাম যখন কমে তখন তো ওদের বিক্রয় আগ্রহ থাকে না, মানে আর কমাই ফেলে আর কি, একক কমাই ফেলে। আচ্ছা, এরপরে বলতেছে যোগান রেখা কেন ঊর্ধ্বগামী হয়। আচ্ছা, এটা ভালো করে খেয়াল করো। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে, অন্যান্য অবস্থা বলতে কি বোঝাচ্ছে? ধরো হচ্ছে যাই এই যে ভোক্তার আয়, ভোক্তার রুচি, সময় এগুলা চেঞ্জ হয় নাই আর কি। যদি দাম বাড়ে, দাম যদি বাড়ে তখন কি যোগানও বাড়ে না? দাম বাড়লে বিক্রেতারা চায় কি বেশি পরিমাণ সেল করতে, আবার দাম কমলে তখন যোগানও কমে। এই জন্য যখন এই যে বাড়ে, এটা ধরো আমাদের লম্ব অক্ষ আর ভূমি অক্ষ, ভালো করে খেয়াল করো, লম্ব অক্ষ আর ভূমি অক্ষ। দাম বাড়লে যোগানও বাড়ে, তো এরকম করে আমরা একটা রেখা পাই। এই জন্য আমাদের রেখাটা ডান থেকে বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়, মানে আস্তে আস্তে উপরের দিকে যেতে থাকে। এই জন্য এটা কেন হয়? যখন দাম বাড়ে যোগানও বাড়ে, যখন যখন দাম কমে তখন যোগানও কমে। এই জন্য এই রেখাটা বাম দিক থেকে ডান দিকে, মানে সহজ কথা হচ্ছে ঊর্ধ্বগামী হয়, উপর দিকে যায়। বুঝছো নি এটা? অর্থনীতি কিন্তু সহজ, তোমারে 1 মার্কে আসলে শুধু সংজ্ঞা দিলে হবে, 2-3 মার্ক বা 5 মার্কে আসলে তুমি চিত্র বা সূচির আলোকে ব্যাখ্যা করবা, তাহলে ভালো নাম্বার পাইবা। আচ্ছা, 8 পর্যন্ত পারবা? জি ভাইয়া। আচ্ছা, তারপর
তারপর হচ্ছে যায় যোগান রেখা সাধারণত কীরূপ হয়, এটা তো বললাম বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। আচ্ছা, ভর্তুকি প্রদান করা হলে যোগান রেখা কোন দিকে স্থানিত, ডান দিকে স্থানিত হবে। আচ্ছা, এই জিনিসটা যদি আমাদের বিগত সালে প্রশ্নে এই ডিটেলসে আসে, বড় প্রশ্নে আসে, আমরা এই জিনিসটা একটু ভালো করে দেখব, আপনি যাতে মুখস্থ রাখে। তারপর বলতেছে যোগানের স্থিতিস্থাপকতা বলতে কি বোঝায়। আমি তোমাদেরকে একটা শীট দিছিলাম এইচএসসির, ওটা পড়ছিলা, ওটা পড়তে বলছিলাম, অত সুন্দর করে শীট পাবা না, মানে গোছানো পড়া পাবা না। ওটা যদি পড়তে ভালো হয়, ওটা 17 পেজ থেকে 22, 17 থেকে মনে হয় 17 থেকে 22 পেজটা যে ইয়াগুলো আছে, ওটা একটু মনোযোগ দিয়ে পড়লে ভালো হবে তোমাদের জন্য। পড়ে আমার ভাই এটা কোথায় দিছেন? আমি দিছি তো, গ্রুপে দিছি, 22 পেজটা একটা পিডিএফ দিছি, দেখেন। আচ্ছা, এখন বলতেছে যোগানের স্থিতিস্থাপকতা বলতে কি বোঝায়। দামের পরিবর্তনের ফলে একটি দ্রব্যের যোগানের যে হারে পরিবর্তন হয় তাকে বলা হচ্ছে যোগানের স্থিতিস্থাপকতা। মানে স্থিতিস্থাপকতা বলতে কি বোঝায়, যখন দাম উঠানামা করে তখন যোগান কি আগের মতো থাকে নাকি যোগানও উঠানামা করে। অবশ্যই যোগান উঠানামা করে। তো দামের পরিবর্তনের কারণে, দাম বাড়ার কারণে বা দাম কমার কারণে যোগানের যে পরিবর্তন হয় বা যে হারে পরিবর্তন হয়, ওই অংশটাকে বা এটাকে বলেছে যোগানের স্থিতিস্থাপকতা। কেমন, মানে দামের হালকা পরিবর্তনের কারণেও যোগানে কতটুকু পরিবর্তন হয়েছে। ধরো দামের পরিবর্তন মাত্র 1 টাকা পরিবর্তন হয়েছে, 1 টাকা পরিবর্তনের কারণেও যোগানে পরিবর্তন হবে। এই পরিবর্তনটা হার কতটুকু, এটাকে বলেছে যায় যোগানের বা যোগান স্থিতিস্থাপকতা। বিষয়টা বুঝছো? এই অনেকে স্থিতিস্থাপকতা দেখলে ভয় পায়, মানে দাম হালকা বাড়ছে বা কমছে, এই কারণে যোগান কি হালকা কতটুকু পরিবর্তন হয়েছে, কতটুকু বাড়লো বা কতটুকু কমলো, এটাকে বলেছে স্থিতিস্থাপকতা। আচ্ছা, তারপর অর্থের ফটকা চাহিদা কি। আচ্ছা, এটা পরীক্ষা আসছে। হ্যাঁ, সুযোগ সুযোগ বন্ডের মাধ্যমে অর্থ লগ্নি করা, লগ্নি মানে হচ্ছে বিনিয়োগ, বিনিয়োগ করার উদ্দেশ্যে মানুষ নগদ অর্থ, নগদ টাকা পয়সা হাতে ধরে রাখতে চায়, একে বলা হয় ফটকা চাহিদা। মানে হচ্ছে যে ধরো কিছু টাকা তুমি জমায় রাখছো, তোমার কাছে রাখছো, হুট করে ধরো কোনো ফোনের দাম বাড়বে বা কোনো একটা বিশাল তুমি সুযোগ পাবা, ওটাতে বিনিয়োগ করবা, এটাকে বলা হচ্ছে অর্থের ফটকা চাহিদা। হঠাৎ করে মানে তোমার সুযোগটা সৃষ্টি হবো। ধরো পুরা বছর তুমি রিয়াল জমা রাখলা, কেন, হজের সময় রিয়ালের দাম বাড়বে, এটা তুমি হুট করে ধরো এটা বিনিয়োগ করতে পারবা, এরকম আর কি। এটাকে বলা হচ্ছে অর্থের ফটকা চাহিদা। আচ্ছা, তারপর তারপর হচ্ছে কৃষিখাতে পণ্যের যোগান কী রূপ হয়। আচ্ছা, কৃষিখাতে সাধারণত পণ্যের যোগান স্থিতিস্থাপক হয় না। স্থিতিস্থাপক একটা মানে পণ্য কি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, এটা কিন্তু বোঝা যায়। আমি তোমাদেরকে যে শীটটা দিছি এখানে কোন মানে স্থিতিস্থাপকতার সাহায্যে কোন কোন পণ্য, এটা কি কৃষি পণ্য নাকি সাধারণ পণ্য, ওগুলা বোঝার ইয়াগুলা লেখা আছে ওই পিডিএফে। পড়েই সমস্যা থাকলে আমার একটু বলিয়েন। ওই পিডিএফটা কিন্তু আমি আগের ক্লাস 2-3 দিন আগেই দিয়েছিলাম। আচ্ছা, তারপর হচ্ছে শিল্প খাতে এগুলা একটু পড়ে নেবেন, যদিও পরীক্ষা আসে ভাইয়া নাই। পিডিএফটা, হ্যাঁ, পিডিএফটা তো কি জানি আসে ওই যে না না, মানে তোমার লেখাগুলো আসতেছে না। পিডিএফে ক্লিক করবা, ক্লিক করলে দেখবা যে কন্টিনিউ আসবে, কন্টিনিউতে ক্লিক করলে দেখবা যে আসবে। যদি না আসে আমার ওই আমাকে যে ভাইয়া আসে আসে যে, কিন্তু লেখাগুলো ভাঙি যায়। এটা মানে মানে বুঝতে আগে বুঝতে লেখা মানে চেঞ্জ হয়ে যায়। পিডিএফ এ বাংলা লেখা আসে না, কি কি চাইনিজ বুঝতে লেখার বুঝতে মতো কি কি বুঝতে গুলো আসে। লেখা ভাঙি যায়, বুঝছে। তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা আমার নাম্বারটাতে, ঠিক আছে, আচ্ছা দিয়ে দিব। আচ্ছা, এবার আসেন যে বড় প্রশ্নগুলা দেখেন তো, প্রথমটা বোঝানো লাগবে কিনা, যোগান বলতে কি বোঝায়, যোগান কাকে বলে, এটা পারবা কিনা, এটা বুঝাইতে হবে। পারবো আর ভাই, চিত্রগুলো দেখায় দেন। হ্যাঁ, এখন একটা একটা করে আমরা পাস করি, কারণ অধ্যায় এত কঠিন না। যোগান অপেক্ষক, যোগান অপেক্ষকটা মানে কোন কোন বিষয়ের উপর যোগান নির্ভর করে, এই জিনিসটা আমরা শিখব। তাহলে আমাদেরকে আগে তাহলে পুরোটা একবার পড়ি। আমাদেরকে কি বলছে, প্রথমে যোগান কাকে বলে এটা সংজ্ঞা দিছে। কি দিছে এখানে, কোনো দ্রব্যের যোগান ওই দ্রব্যের দাম, উপকরণগুলোর দাম, রুচি বা পছন্দ প্রভৃতি অবস্থা, কারিগরি জ্ঞান, সময় প্রভৃতির উপর নির্ভর করে। মানে একটা দ্রব্যের যোগান কীরকম হবে এটা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। শুধু দাম তাও ঠিক না, শুধু সময় তাও ঠিক না, ঠিক আছে, মানে অনেকগুলা বিষয়ের উপর নির্ভর করে যোগান মানে হচ্ছে বাড়ে নাকি কমে, মানে যোগান নির্ধারিত আর কি। তবে কোনো দ্রব্যের দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়ে এবং দাম কমলে যোগানের পরিমাণ কি কমে যায়। দাম এবং যোগানের মধ্যকার এরকম ধনাত্মক বা ঊর্ধ্বমুখী সম্পর্ক যখন গাণিতিকভাবে প্রকাশ করে তখন এটাকে বলা হচ্ছে যে যোগান অপেক্ষক। এতটুকু বুঝছো কিনা?
এতটুকু বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এখন যোগান অপেক্ষক, এই যে এই যোগান অপেক্ষক বা এই কোয়ান্টিটি মানে হচ্ছে কোনো দ্রব্যের কোয়ান্টিটি বলতেছে আর কি, আর এস মানে হচ্ছে সাপ্লাই মানে যোগান। এটাকে আমরা ইয়ার মাধ্যমে সূত্রের মাধ্যমে প্রকাশ করছে। কেমন? দুইটা দ্রব্য ধরছে, একটা হচ্ছে এক্স দ্রব্য, একটা হচ্ছে ওয়াই দ্রব্য, ঠিক আছে? এখন এক্স দ্রব্যের দাম, ওয়াই দ্রব্যের দাম, এরপরে হচ্ছে যে কি দিছে, আচ্ছা পি ওয়াই টি, টি বলতে এখানে কি বলছে, কলা কৌশল আছে বিভিন্ন, আবার শুধু টিও দিছে কর। এরপরে এস কি দিছে এখানে, এস এর নাম, এস হচ্ছে ভর্তুকি। সরকার কিছু কিছু ক্ষেত্রে ভর্তুকি দেয়, যেমন রেল খাত, তারপর আরও কয়েকটা খাত, যেমন আমাদের ধরো সরকারি যে স্কুল কলেজ বা ইউনিভার্সিটিগুলো আছে এগুলাতেও কিন্তু সরকার ভর্তুকি দেয়। তা যেমন আমরা বেতন দিই ঠিক না, আমাদের বেতন কত, 30 টাকা 40 টাকা করি বা 50 টাকা ধরে না, তো এই বাকি টাকাগুলো কে দেয়, সরকার দেয়, এটা ভর্তুকি হিসাবে দেয়। তারপর হচ্ছে সারের ইয়াতে, সারের দাম কিন্তু অনেক বেশি, সরকার কিন্তু এগুলো ভর্তুকি দিয়ে দাম কমায় কেন, যাতে করে মানে কৃষকরা কিনতে পারে। তারপরে ওয়াই ডাব্লিউ হচ্ছে যে আবহাওয়া, যদিও এখানে অনার্স লেভেলে এটা একটু বড় দিছে, ইন্টারেটটা দেখবা ছোট, ইন্টারের যে কি বলে যোগান অপেক্ষকের যে ইয়াটা দিছে ওটা ছোট আছে, ওটা লিখলেও হবে, আর এটা লিখলে ভালো আর কি, যেহেতু তোমরা একটু বড় হয়ে গেছো না এখন। আচ্ছা, তাহলে অনেকগুলা বিষয়ের উপরে ভিত্তি করে যোগান অপেক্ষক মানে যোগান নির্ভর করে, এই অনেকগুলা বিষয়, এগুলো সবগুলাই কোনো না কোনোভাবে যোগানকে প্রভাবিত করে। আচ্ছা, এই জিনিসগুলো এবার বলছে আর কি, এটা বুঝছেন, এটা অনেকটা মুখস্থ বিদ্যার মতো, জাস্ট একটু বললাম আর কি তোমাদেরকে। আচ্ছা, এরপরে এই প্রশ্নটা দেখেন তো, 3 নম্বর প্রশ্নটা বলছে যে যোগানের নির্ধারক সমূহ আলোচনা করো। আচ্ছা, এখন বলতেছে নির্ধারক কি বা যোগানের পরিমাণ কি কি বিষয়ের উপর নির্ভর করে, যোগান কি কমবে নাকি যোগান বাড়বে নাকি স্থির থাকবে, এটা কোন কোন বিষয় কোন কোন ফ্যাক্টরের উপর নির্ভর করে। তো তাহলে আমরা পড়ি, দাম এবং যোগানের সাথে বা যোগানের মধ্যে প্রত্যক্ষ সম্পর্ক বিদ্যমান। যেমন অন্যান্য অবস্থা যদি পরিবর্তন না হয় কোনো দ্রব্যের যোগান ওই দ্রব্যের দামের উপর নির্ভর করে, অর্থাৎ দাম যদি বাড়ে যোগান বাড়বে, দাম যদি কমে যায় যোগান কমে। দ্রব্যের যোগান শুধুমাত্র দামের উপর নির্ভর না করে অন্যান্য বিভিন্ন উপাদানের উপর নির্ভর করে, এইসব উপাদানই হচ্ছে যোগানের নির্ধারক। আচ্ছা, এখন কি কি নির্ধারক আছে, দ্রব্যের নিজস্ব দাম একটা কথা, চাহিদার পরিবর্তন, তারপরে হচ্ছে উৎপাদনের উপকরণের দাম, তারপরে কর ও ভর্তুকি কেমন দিতেছে, কারিগরি কৌশল কীরকম, তারপর হচ্ছে দ্রব্যের প্রকৃতি কী, আবহাওয়ার প্রভাব আছে কিনা, সময় তো অনেক গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। আর কি কি আছে, বাজারের বিভিন্নতা, বিকল্প দ্রব্যের দামের পরিবর্তন, তারপর হচ্ছে মুনাফা, অনেকগুলা বিষয়। বলে এখানে কোনোটা ব্যাখ্যা করতে হবে, 11টা ফ্যাক্টর দিছে। ভাইয়া আমারও কি পরীক্ষার সময় 11টা দিতে হবে না, যে কয়টা মনে থাকে আর কি, অন্তত 5-6টা তো দিতে হবে, একদম না দিলে তো তুমি নাম্বার পাবা না। এতটুকু বুঝছো কিনা বলো? জি ভাই। ভাইয়া, হ্যাঁ বলো। আমাদের 10 নম্বরে হ্যাঁ 10 নম্বরের প্রশ্ন আছে, ওইখানে দুইটা প্রশ্ন আছে, ক এবং খ। কোন কোন প্রশ্ন লেখা থাকে প্রথমটা ক তে লেখা থাকে 3 মার্কের জন্য, পরেরটা লেখা 7 মার্কের জন্য। 3 মার্কেটে আমরা কতটুকু দিব? 3 মার্কেটটা অন্তত 2 পৃষ্ঠা দিবা, আর 7 মার্কেটটা তুমি অন্তত 5 পৃষ্ঠা বা 4 পৃষ্ঠা দিবা। এখন আমি পৃষ্ঠাটা বলি না, বেশিরভাগ ক্ষেত্রে পৃষ্ঠা উল্লেখ করা ঠিক না, তোমার হাতের লেখার স্পিডের উপর এটা নির্ভর করে, তুমি কি 2 পৃষ্ঠা লিখবা নাকি 3 পৃষ্ঠা লিখবা নাকি 1 পৃষ্ঠা লিখবা। এখন আমি ধরো বললাম 3 মার্কেটটা 2 পৃষ্ঠা লিখতে, অনেকে হাতের লেখা ছোট ছোট, 1 পৃষ্ঠা লিখতে তার 15-20 মিনিট লাগে যায়, তো ওই ক্ষেত্রে তো এটা উল্লেখ মানে ঠিক হবে না। ওর জন্য 3 মার্কের জন্য মোটামুটি 1 পৃষ্ঠা কাছাকাছি লিখলে এনাফ, বা হাফ পৃষ্ঠা লিখলেও হয় না, কারণ ওর লেখা হচ্ছে ছোট ছোট। যেমন আমাদের যাদের হাতের লেখা মোটামুটি বড়, তাদের দেখা যায় 1 পৃষ্ঠার মধ্যে 8 লাইন বা 9 লাইন বা 10 লাইন, সর্বোচ্চ 11 লাইন যায়। আর যাদের হাতের লেখা ছোট ছোট তাদের দেখবে যে 20 লাইন পর্যন্ত হয়ে যায়। তো এটা হচ্ছে হাতের লেখার স্পিডের উপর নির্ভর করে আর কি। আচ্ছা ভাইয়া, আরেকটা প্রশ্ন হয়েছে, আমাদের প্রশ্নের উপর দিয়ে লেখা থাকে একই বিভাগের বিভিন্ন অংশের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে, এটা? হ্যাঁ, এটা মূল কথা হচ্ছে ধরো একটা সেট আর কি, ধরো 2 নং প্রশ্নের উত্তর, 2 নংয়ে দুইটা প্রশ্ন আসছে, ধরো ক আর খ, ওই যে তুমি মাত্র যেটা বললা, কতে 3 মার্ক খতে 7 মার্ক। এখন তুমি আগে খ লিখতে পারবা না, আগে তোমারে ক টাচ করতে হবে, তারপরে তোমারে খ দিতে হবে, এটা বলতেছে ধারাবাহিক। মানে 2 নং, আচ্ছা ভাইয়া, অনেকে বলে যে আমি বুঝছি তোমাকে, অনেকে বলে যে ভাই আগে কি 1 নং দিতে হবে তারপর 2 নং এভাবে সিরিয়ালে যাইতে হবে, ওটা বলে নাই। বলছে যে নংই তুমি টাচ করো ওটার যে ভিতরে যে সাবসেট আছে না, ধরো 2 নংয়ের মধ্যে আবার সাবসেট ক খ,
আবার ধরো 3 নংয়ের মধ্যে সাবসেট ধরো ক খ গ এরকম 2টা বা 3টা প্রশ্ন আসছে, ওই সিরিয়ালটা ঠিক রাখতে বলতেছে। বুঝছো কিনা? আচ্ছা, আমাদের 1 নম্বরে 12টা প্রশ্ন আসে, 12টা প্রশ্নের মধ্যে 10টা দিতে হবে। তো হুম, অনেক সময় আমরা 10টা আমাদের কমন আসে না। এটা তো মাঝে স্বাভাবিক। মধ্যে আমরা কারো থেকে হেল্প নিই, তখন এইগুলোতে এলোমেলো হয়ে গেলে বা ওইগুলাতে মানে জি। তুমি কি করবা, প্রথমে তুমি যা যা পারো তা লিখে রাখবা। এখন কথা হচ্ছে ভাইয়া আমি তো 10টার মধ্যে 7টা লিখলাম, বাকি 3টা তো আমি নিজে জানি না আমি কোনগুলা দিমু, বা মানে আশেপাশের উপর নির্ভর করে ওটা। তো ওই ক্ষেত্রে তুমি সমস্যা না, একটু এদিক সেদিক করলে এত প্যারা নেই। তবুও মানে জায়গা রাখি দিও আর কি, ধরো হ্যাঁ ঠিক আছে আমি এখানে মানে ক খ গ লিখলাম, ঘরে গটাও লিখতে পারি, একটু জায়গা রাখি যাতে করে এটা টাচ করতে পারি। কারণ মানে ওগুলো 1 মার্কের তো, এই 2 লাইন জায়গা রাখলেই তো হয়ে যার বিষয়টা, ঠিক না? একটু ফাঁকা ফাঁকা করে লিখলে বিষয়টা সমস্যা হবে না, কারণ ওটা 1 মার্কের না, মূল কথা লিখলে নাম্বার পাই যাবে। আচ্ছা তারপরে আসেন, এইবার হচ্ছে যে যোগান সূচি এবং রেখা। এটা কেমন? ধরো এই যে একটা সূচি লিখলাম, এটা কি ভাইয়া মুখস্থ না, এটা কাল্পনিক তুমি দিলা আর কি। তবে অবশ্যই তোমার এই সূচিটা সব মানে হচ্ছে যে লজিক্যাল হতে হবে, মানে দাম বাড়ার সাথে সাথে যোগান বাড়তে হবে। তুমি দাম বাড়াইতেছো যোগান কমাইতেছো ওইরকম হবে না। যেমন 1 টাকায় কোনো বিক্রেতা 5 একক পণ্য বিক্রি করতে রাজি, যখন মানে পণ্যটির দাম 2 টাকা হয়ে যায় তখন সে 10 একক বিক্রি করতে রাজি। যখন পণ্যটির দাম 3 টাকা হয়ে যায় তখন সে 15 টাকা মানে 15 একক বিক্রি করতে রাজি। এটাকে বলা হচ্ছে যোগান সূচি, মানে 1 টাকায় 5 একক, 2 টাকায় 10 একক, 3 টাকায় 15 একক। আর এটা যখন আমরা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব ওটাকে বলা হচ্ছে যাই রেখা। এই যে ভাইয়া আমার একটা প্রশ্ন আছে। জি ভাই, আবার বলো। ভাইয়া আমি বলি, বলে যে মানে যোগানের সাথে মানে যোগান বাড়লে দামও বাড়ে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সহমুখী সম্পর্ক। এই আচ্ছা সম্মুখী ভাইয়া সম্পর্ক আমার তো। এখন বলো। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে যে ভাইয়া বাজারে যদি যোগান বেশি থাকে তাহলে দামটা কি কমার কথা না? কারণ তো ওদের তো যোগান বেশি, তাহলে দামটা যোগান, কমার কথা না? দেখো উত্তর কিন্তু 2টা। যোগান বাড়লে দাম কমে, কিন্তু আবার আরেক দিকে খেয়াল করো, যখন দাম বাড়ে যায় তখন যোগান বাড়ে যায়। এবার তোমার একটা সহজ উদাহরণ দিই, ধরো যে যেদিন শেখ হাসিনা পদত্যাগ করবে তার আগের দিন ব্যবসায়ীরা অনেক মাল তুলছিল। তোমার যদি পরিচিত কোনো ব্যবসায়ী থাকে ওদেরকে জিজ্ঞেস করবা, ওরা অনেক স্টক করছিল। কেন এটা জানো? কেন এতগুলো পণ্য স্টক করছিল? ওদের থিম হচ্ছে যে দাম আরও বাড়বো, দাম বাড়তেছে, অলরেডি বাড়ার মধ্যে আছে। তো এই জন্য দাম বাড়তেছে মানে কি, ওরা আরও বেশি সেল করতে চায়। কারণ ওদের মেন্টালিটি কি, দাম যেহেতু বেশি, যত সেল করতে পারবো তত লাভ। কিরে 10 টাকার জিনিস 11 টাকা সেল করার কথা, কিন্তু বাজারে এখন 13 টাকা চলতেছে, তাহলে আমার স্বাভাবিকের তুলনায় 2 টাকা বেশি মুনাফা করতে পারতেছে। এরা কি করতে, তখন মাল তুলতে চায় শুধু শুধু। যখন এখন বা ব্যবসায়ীদের কথা চিন্তা করো, এখন পণ্যের দাম কমতেছে মানে কি, যোগ অ্যাভেলেবেল, ভিতরে বাজারে এখন অ্যাভেলেবেল মাল আছে, মানে গোডাউনে শুধু মানে পণ্য আছে। এখন কি মানুষ আছে? মানুষটা নাই। এখন বিক্রেতারা কি করে, আরে বসে থাকি লাভ কি, কম দামি হলেও ছাড়ি দিই। একটু মানে 10 টাকার জিনিস এখন আর 13 টাকা বিক্রি করার দরকার নাই, 10.5 টাকা হলে ছাড়ি দিই আর, বুঝো নাই? যখন অ্যাভেলেবেল আবার যোগান হয়ে যায় তখন কি করে, পণ্যের দাম অটোমেটিক কমে যায়। কী রে, সবাই তো তখন বিক্রি নেয়, তখন বিক্রি নেয়, কাস্টমার নেয় মানে কি, দাম কমায় দেয় যতটুকু কমান যায় আর কি, এরকম হয় আর কি এই জিনিসটা। আচ্ছা এখন এইটাকে আমরা এই চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করবো। এখন কথা হচ্ছে তোমাদের আবার কারো প্রশ্ন থাকতে, ভাইয়া চিত্রের মাধ্যমে তো ওরা দাম, একটা দামকে ফি 1 ধরছে, একটাকে ফি 2 ধরছে, একটাকে ফি 3 ধরছে, আমি এরকম মান বসাই করতে পারবো না? অবশ্যই পারবা। 1 টাকা 2 টাকা 3 টাকা দিবা, তারপরে এখানে যোগান 5 একক 10 একক 15 একক দিবা, সমস্যা নাই, ওটা আরও ভালো। বুঝছো কি না? অর্থনীতি কিন্তু কম সময়ে অনেক বেশি লেখা যায়, অন্য কোনো সাবজেক্টে এত বেশি লিখতে পারবা না। দেখো তুমি এটা দিয়ে 2 পৃষ্ঠা প্রশ্ন উত্তর করে ফেলতে পারবা, সর্বোচ্চ 10 মিনিট লাগবো, ঠিক না? সুশীর রেখা ঘরটা একটু বড় করে দিবা, ছোটোখাটো একটু ব্যাখ্যা দিলা, রেখা এটা বড় করে দিলা, নিচে দিতে 4-5 লাইন ব্যাখ্যা দিলা, শেষ 2 পৃষ্ঠা। আর নাম্বার কোনো কম দেওয়ার কোনো চান্সে নেই। যদি এটা 6-এর মধ্যে আসে, মানে 5 মার্কে বা 6 মার্কে আসে, 1 মার্ক কম দিলে জোরে গেলে, বা বেশিরভাগ ক্ষেত্রে 1 মার্কও কম দিবে না, ফুল মার্কে দিবে। আচ্ছা এতটুকু বুঝছো কিনা? জি। এই অধ্যায়টা সহজ সরল যদি বুঝতে পারো আর কি, এত ফ্যান্স গোস তেমন বেশি নাই, ভালো করে লিখলে ভালো মার্ক পাবা এখানে। আচ্ছা এখন যোগান বিধি কিছু সীমাবদ্ধতা আছে, যেমন সীমাবদ্ধতা কি কি, সীমিত যোগান, কিছু কিছু দ্রব্যের আছে যোগান বাড়ানো যায় না, যেমন এগুলোর মধ্যে, আচ্ছা ধরো হচ্ছে যাই কাঁচামালগুলো এরকম, ধরো হচ্ছে শাকসবজি,
তারপর আর কিছু দ্রব্য আছে এগুলো চাইলেই কিন্তু যোগান বাড়ানো যায় না। তার মানে তারপর হচ্ছে যাইয়া ওই যে ধরো কি এই যে ব্রয়লার মুরগির ডিম, তারপর আরো কয়েকটাই আছে, এগুলো সাধারণত যোগান হুট করে বাড়ানো যায় না। আচ্ছা, কাঁচামালের অভাব, তার ভবিষ্যতে দাম পরিবর্তনের সম্ভাবনা, এই সকল ক্ষেত্রে কিন্তু যোগান বিধি কাজ করবে না। কিছু ফ্যাক্টর আছে এগুলোর ক্ষেত্রে যোগান বিধি, যেমন যোগান বিধি মূল কথা কি, দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই ফ্যাক্টর কাজ করে না। যেমন ধরো এই যে ব্রয়লার মুরগির ডিম যেটা ধরো এটা 10 টাকা থেকে দাম বাড়ি 14 টাকা হয়ে গেছে, আজকে মনে হয় এখন মনে হয় 14-15 টাকাও চলতেছে। এখন অ্যাভেলেবেল যোগান বাড়ার কথা না, যোগান যেহেতু বাড়ছে দাম যেহেতু বাড়ছে যোগান বাড়ার কথা না, কিন্তু এটা কি ইচ্ছে মতো বাড়ানো যাবে? মার্কেটে কিন্তু এটা ইচ্ছে মতো বাড়ে না। তারপর ধরো শাকের দাম ধরো হচ্ছে যে আগে এক মুঠা শাকের দাম ধরো 10 টাকা ছিল, হুট করে 12 টাকা হয়ে গেছে। এখন বিক্রেতা তো চাইবে যে বেশি পরিমাণ শাক বিক্রি করতে, কিন্তু অ্যাভেলেবেল শাক করা যায় মানে তোলা যায় না, কারণ একটা সীমাবদ্ধতা থাকে তখন। তা প্রাকৃতিক অবস্থা, মৌসুমি দ্রব্য, যেমন ধরো তো ওই মানে ওই প্রোডাক্টে যেমন টমেটো আমরা চাইলে এখন অ্যাভেলেবেল করতে পারেন, যদিও কোলেস্টোর করে অনেকে রাখে, এটা কিছু ক্ষেত্রে কাজ করে কিছু ক্ষেত্রে করে না। তারপর অর্থনৈতিক দুরবস্থা, যখন অর্থনীতি মন্দা যায় তখন এটা কিন্তু এত পারফেক্টলি কাজ করে না। তা উপকরণে যদি অভাব দেখা দেয় তখনও সমস্যা দেখা দেয়। তারপর পরিবহন সমস্যা, এটা আমরা হারে হারে টের পাইছি একটু আগে, মানে 2-4 দিন আগে, কারণ অনেক পণ্য আছে কিন্তু পরিবহনের কারণে আসতেছে না, তখন কিন্তু দাম মানে যোগান বিধি কাজ করে না। তবে সময়ের যোগান, উৎপাদন ব্যয়, এই সকল ক্ষেত্রে যোগান বিধি সম্পূর্ণভাবে বা পারফেক্টলি কাজ করে না। এটা হচ্ছে যোগান বিধির সীমাবদ্ধতা। কেমন? সমালোচনা করা মানে হচ্ছে খারাপ দিক মানে হচ্ছে ব্যতিক্রম বা সীমাবদ্ধতা এই বুঝার। আচ্ছা, এতটুকু বুঝছো কি না? এতটুকু বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তারপর যোগান রেখা কাকে বলে অলরেডি পড়াই ফেলছে। যোগানের রাজবৃদ্ধি চিত্রের মাধ্যমে দেখা হয় যে যখন দাম বাড়বে তখন যোগান বাড়ে, যখন দাম কমে তখন যোগান কমে, এটাকে এই চিত্রের মাধ্যমে দেখাইলা এবং কিছু টুকটাক ব্যাখ্যা দিতে হবো। কেমন? প্রত্যেক এককে ব্যাখ্যা দিয়ে দিলা, এত এককে যখন দাম বাড়ছে যোগানও বাড়ে গেছে, আবার যখন দাম কমে গেল যোগানও কমে গেল, এসে কয়েকটা ব্যাখ্যা দিলা, এর মাধ্যমে তোমার উত্তর মানে পাই যাবে আর কি, নাম্বার পাই যাবে। আর যদি তুমি রাজবিদ্যা আরও স্পষ্ট করে দেখাতে চাও, এইভাবেও দেখাতে পারো। এটা হচ্ছে যে বাম থেকে ডান দিকে যেটা হচ্ছে যে ডিমান্ড রেখা, আর যোগান রেখা এরকম হয় সাপ্লাই রেখা, এই দুটা যে বিন্দুতে ক্রস করে ওটা হচ্ছে ভারসাম্য বিন্দু, ইলাস্টিটি বলে। কেমন? এখন ইকুইলিব্রিয়াম বলে। এখন এটা বাড়তেও পারে, এই যে এটা চেঞ্জ হয়। ধরো আমরা যদি সাপ্লাই আগে ধরো এস ছিল, এখন নতুন একটা সাপ্লাই রেখা দিতেছি ধরো এস থেকে S2, যখন দাম যখন বাড়ি যায় সাপ্লাই তখন বাড়ি যায়, দাম যখন কমে যায় সাপ্লাই তখন কমে যায়। এরকম তুমি ব্যাখ্যা দুইটা চিত্র দিয়ে ব্যাখ্যা করতে পারো, করলে ভালো, অনেক ভালো হবে এটা। এভাবে যদি ব্যাখ্যা করে দেখাতে পারো কখন যোগান বাড়ে কখন যোগান কমে, অ্যারো দিয়ে বুঝাইলা। বুঝছো কিনা এটা? ভাইয়া এটা আবার বলেন তো, মানে এই দাম চিত্রের বাড়লে চাহিদা কমে যায় না? চাহিদা না ভাই, যোগানের কথা বলতেছি। চাহিদা রেখা কিন্তু এখানে চেঞ্জ হয় না। দেখো চাহিদা রেখা একটাই, এই যে এখানে দেখো চাহিদা রেখা একটাই, চাহিদা রেখা দুইটা দেয় না, যোগান রেখা দুইটা দিছে। মানে দাম যখন বাড়ে যোগান কেমন পরিবর্তন হয়, দাম যখন কমে বা দাম যখন বাড়ে তখন যোগানে কিরকম মানে হ্রাস বৃদ্ধি হয়, এটাকে দেখাইছে আর কি, যোগানের হ্রাস বৃদ্ধি দেখাও। আমার এরকম চিত্রগুলো মাথায় ঢুকে না, আপনি মাথায় মানে ঢুকে না? একটা হোয়াইট বোর্ডে যদি আমাদেরকে একটু চিত্রটা বুঝাই দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা, ধরো আমরা চিত্রটা একটা হোয়াইট বোর্ডের মধ্যে বুঝাইয়ে, ধরো এখানে দেখেন, এটা হচ্ছে ধরো আমাদের এই যে লম্ব অক্ষ আর ভূমি অক্ষ, বাম থেকে ডান দিকে যেটা নিম্নগামী হয় এটা কোন রেখা? ডিমান্ড রেখা, চাহিদা রেখা ডি, এটা ডিমান্ডের ডি দিলাম। আর বাম থেকে এই পাশ করি যেটা, এটা হচ্ছে যোগান রেখা। আর এখানে উপরে দাম থাকে, কেমন? এখানে একক থাকে। এতটুকু তো বুঝছো? যদি আরো ভালো করে মাথায় ঢুকাইতে চাও তাহলে খাতা হয় আঁকো, তাহলে দেখবা যে মাথায় একদম গাঁথে গেছে। আচ্ছা, এতটুকু তো শেষ। এখন এই বরাবর ধরো এই দ্রব্যের দাম 5 টাকা যখন, তখন মানুষ 5 একক কিনতে রাজি আছে, ঠিক আছে? আচ্ছা, এখন ধরেন দ্রব্যের দাম যখন 6 টাকা হয়, ধরেন এখানে, আচ্ছা ওরা কি দিছে,
দাম যখন 6 টাকা, আচ্ছা তখন যোগান তো কমে যায়, এটা কি দিচ্ছে এখানে উত্তরে। আচ্ছা যখন সেটা বোঝাচ্ছে 2 নং সেটা বৃদ্ধি কারণ দেখানো হয়েছে। তো দেখি কি লিখলো এখানে। D1 চাহিদা রেখা ভারসাম্য বিন্দু ফলে ভারসাম্য দাম এত, ভারসাম্য দাম যোগান হ্রাস পাওয়ার ফলে যোগান রেখা এত। আচ্ছা এটা হচ্ছে হ্রাস, এটা যোগানের হ্রাস। আচ্ছা আর এটা হচ্ছে যোগান বৃদ্ধি, দাম বাড়ার সাথে সাথে যোগান। আচ্ছা এতটুকু লিখছেন। এটা হচ্ছে ভাইয়া ভারসাম্য লিখতেছি। বিন্দু, এটা হচ্ছে ভারসাম্য বিন্দু। ভারসাম্য বিন্দু, ভারসাম্য বিন্দু কোনটাকে বলে? যেই বিন্দুতে চাহিদা এবং যোগান রেখা ক্রস করে ওটাকে বলা হচ্ছে ভারসাম্য বিন্দু। এই চিত্রটা আমরা এইবার এখানে আঁকলাম, এই দুইটা রেখা, ঠিক আছে। এখন ভাইয়া তাহলে এখানে বাড়তি একটা রেখা কেন আসলো? S2 মানে যোগানের দ্বিতীয় রেখাটা কেন আসলো? আমাদেরকে দেখাইতে বলতেছে যোগানের হ্রাস বৃদ্ধি, মানে যোগান বাড়া এবং যোগানের কমানো। আমাকে তো বুঝছে কিনা? যদি যোগানের হ্রাস বৃদ্ধি না থাকতো তাহলে S2 রেখাটা আসতো না। যেহেতু যোগানে মানে মূল কথা হচ্ছে যোগান কমাই দেখাও এবং যোগান বাড়াই দেখাও, এটাই আমাদেরকে ব্যাখ্যা করতে বলছে। আচ্ছা এবার আমরা আবার নিচের চিত্রে যাই। নিচের চিত্রটা অনেকটা এরকম, এরকম বলতে ধরো এরকম। এই যে আমরা যোগানের মূল কথাটা মনে আছে? ধরো এই যে এখানে হচ্ছে দাম, দাম যখন 1 টাকা, যোগান ধরো 1 টাকা কত, আচ্ছা আমরা এখানে লিখি 1 টাকা 2 টাকা 3 টাকা 4 টাকা। 1 টাকায় ধরো 5 একক, 1 টাকায় ধরো 5 একক, 2 টাকায় 10 একক, 3 টাকায় 15 একক, 4 টাকায় 20 একক। তাহলে আমরা 1 টাকায় 5 একক, 2 টাকায় 10 একক, 3 টাকায় 15 একক, 4 টাকায় 20 একক, এরকম করে সব যতগুলা বিন্দু। এখানে কয়টা বিন্দু পাইছি বলো তো? 4টা না? এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। এই 4টা বিন্দু ধরো আমরা যোগ করলাম নীল রেখা দিয়ে, এটা হচ্ছে যা যোগান রেখা। এতটুকু তো বুঝছো? এটা হচ্ছে যোগান রেখা, এতটুকু বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা এবার দেখো, এবার যোগানের হ্রাস এবং বৃদ্ধি। প্রথম হচ্ছে যে আমাদের এই চিত্রটা আগে যোগান রেখা হচ্ছে এটা S1। এখন এই S1-এ আমাদের এরপরে যোগান যখন হ্রাস পায়, আচ্ছা যোগানের হ্রাস এটা তো দাম, আচ্ছা কোয়ান্টিটি যোগান ধরো এই যে S1-এ আমাদের এখানে কোয়ান্টিটি কতটুকু? এতটুকু পরিমাণ না? ভালো করে খেয়াল করো, যেখানে S1 এই যে লাল রেখা দিই, যেখানে S1 তখন এখানে আমাদের কোয়ান্টিটি কতটুকু? জি কি 0 থেকে Q1 পর্যন্ত না? 0 থেকে। এরপরে এই যে S2 যে রেখাটা আছে এখানে আমরা যদি এই বরাবর নিচে আসি তাহলে দেখো তো যোগান কি বাড়লো নাকি কমলো? কমে গেছে না? কমছে। এটা জাস্ট একবার আমরা অ্যারোটা এদিক ফিরাই দিব তখন বলবো যে যোগান কমছে, আবার আরেকবার জাস্ট অ্যারোটা এদিক ফিরাই দিব তখন বলবো যে যোগান বাড়ছে। এটাই শেষ, আর কিছু না। আচ্ছা ভাইয়া চিত্র দুটো একে দিতে হবে, না দিলে কি সমস্যা আছে? দিলে ভালো, তবে না দিলে তাহলে আরেকটা উপায় আছে। এই জায়গায় তুমি ব্যাখ্যা করে দিবা, এই জায়গায় তুমি বিগটাকে মূল কথা ধরবা, তারপর বলে যে দাম যখন বাড়তেছে তখন যোগান বাড়তেছে, দাম যখন কমতেছে তখন যোগান কমতেছে। তুমি বলবা যে দাম যখন 10 টাকা, যোগান তখন 10 একক। দাম যখন 10 টাকা থেকে বৃদ্ধি পায় 15 টাকা হয়ে যায় তখন যোগানের পরিমাণ 10 একক থেকে বৃদ্ধি পায় 15 একক হয়ে যায়। আবার দাম যখন 10 টাকা থেকে 5 একক, 5 টাকার মধ্যে মানে একবার করবে যে উপরের দিকে যাইবা, 10 টাকা থেকে 15 এককে 15 টাকায় গেছে তাহলে যোগান 10 থেকে 15 একক হয়ে গেছে গা। আবার দাম 10 টাকা থেকে 5 টাকায় চলে আসছে তখন যোগানের পরিমাণ 10 একক থেকে 5 এককে চলে আসছে। তাহলে এটা দিও, এতটুক বলিও। ওই চিত্রটা দিলে ভালো, সবচেয়ে ভালো হয় আর কি। ওটা যদি বেশি ফ্যাশনও লাগে তাহলে এটা বলে দিও। আচ্ছা ভাই ওই চিত্রটাতে একটু জানতো। হ্যাঁ বলো। ভাই এইখানে যখন যোগানটা হ্রাস করছে Q2 তে পরিমাণটা হ্রাস করছে, হ্যাঁ তখন তো দামটা এখানে P2 তে গেছে না, তাহলে দামটা বাড়ি গেছে না? হ্যাঁ দাম বাড়ি গেছে তো, ওরা অ্যারো দিছে তো ভালো। এই যে খেয়াল করো, কোয়ান্টিটি যখন কমে গেছে দাম যখন বাড়ি গেছে। মার্কেট এইভাবেই একটা ইলাস্টিটি করে, ধরো যখন অনেক পরিমাণ অ্যাভেলেবেল পণ্য হয়ে যায় তখন দাম কমে যায়, বিক্রেতা বেশি, মানে
মানে হচ্ছে অনেক পরিমাণ প্রোডাক্ট বাজারে, তখন কেতে কাস্টমার নাই, দাম কমায় দেয়। আবার যখন পণ্য কমে যায়, বাজারে পণ্য নাই, তখন দাম আবার অটোমেটিক বাড়ে যায়। মানে Q1 থেকে যখন Q2 তে জায়গা, একটা সময় দাম অটোমেটিক বাড়ে যাবে। মানে তাহলে তো এই ক্ষেত্রে মানে ওরা যে বলে দাম আর যোগানের সমমুখী মানে সম্পর্ক, সমমুখী। হ্যাঁ এটা সব ক্ষেত্রে ঠিক হ্যাঁ না, এটা সব ক্ষেত্রে ঠিক না। প্রথমে বলবা যে হ্যাঁ দাম হ্যাঁ বাড়লে ওটা যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। কিন্তু আবার যদি বলে যে যোগান যদি বাড়ে যায়, তখন দামের কি পরিবর্তন হয়, বা দাম যদি বাড়ে যায় তখন যোগানে কি পরিবর্তন হয়, তখন তুমি এইভাবে বলবা, কে রে? বুঝছি। আচ্ছা ঠিক আছে। তারপর আচ্ছা আমরা এটা তো শেষ করলাম, এই চিত্রটা একটু ভালো করে দেখি, আমার মতে পারি যাবা। আর যদি এটা না পারেন তাহলে এটা দিয়ে একটা ব্যাখ্যা ধরে দিও, ঠিক আছে? আচ্ছা তারপরে আসেন হচ্ছে যাই যোগান সূচি, অলরেডি আমরা এটা কমপ্লিট করে ফেলছি। পরেরটা মানে হচ্ছে 60 আকারে দেখাইছে আর কি, একটি কাল্পনিক যোগান সূচি থেকে রেখা অঙ্কন। এটা পারবা কিনা দেখাতে, 7 নাম্বারটা। এটা তো এতক্ষণ যুদ্ধ করলাম, ঠিক আছে? এটা আমি ইন্টারঅপ করছি, এটা পারবো। এগুলা সহজ, এগুলাই কেমন, এই যে জাস্ট আমরা একটা কাল্পনিক যোগান সূচি আঁকলাম, তারপর ওটাকে আমরা রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করে দিলাম, শেষ। যোগান ও মজুদের মধ্যে পার্থক্য আছে কিনা এটা বলুন তো, আছে কিনা? যোগান আর মজুদ কি একই নাকি আলাদা? একটু পার্থক্য আছে নাকি নাই? আছে ভাইয়া, মজুদ হচ্ছে যে কোনো পণ্য মানে স্টকে রাখা, আর যোগান দুইটাই অনেকের কাছে একই মনে হয়। তোমাদের কাছে কি একই মনে হয় নাকি আলাদা? যদি আলাদা হয় কি পরিবর্তন, মানে পার্থক্য কি? ভাইয়া আমি বলি, হ্যাঁ বলো। মজুদ হচ্ছে ভাইয়া এটা হচ্ছে যে স্টক রাখে, হ্যাঁ একটা দোকানদার তার কিছু পণ্য হচ্ছে যে স্টকে রাখে, মজুদ রাখে আর কি পরবর্তী সময়ের জন্য। আর যোগান হচ্ছে যে ওরা ইনস্ট্যান্ট মানে পণ্যের যোগানটা ওরা ইনস্ট্যান্ট দিচ্ছে, এরকম কিছু না? এরকমই। আর তোমরা সাবরিনা পারবা না, মানে যোগান আর মজুদ পাই কাছাকাছি। ধরো তোমার কাছে 100 বস্তা চাল আছে, এটা হচ্ছে তোমার মজুদ, মানে তোমার গোডাউনে যতটুকু আছে। কিন্তু তুমি বর্তমানে দাম অনুযায়ী ধরো প্রতি কেজি চাল এখন 40 টাকা মার্কেটে চলতেছে, তুমি এই দামে তুমি 100 বস্তার মধ্যে 50 বস্তা বিক্রি করতে রাজি, বা ধরো 60 বস্তা বিক্রি করতে রাজি, তাহলে এখানে তোমার যোগান হচ্ছে 60, মজুদ হচ্ছে 100। বুঝছো বিষয়টা? মানে তোমার কাছে যতগুলা পণ্য আছে সবগুলাই মজুদ, কিন্তু সবগুলাকে যোগান বলা যাবে না। তুমি বর্তমানে বাজার দর অনুযায়ী যতটুকু বিক্রি করতে রাজি ওটাই তোমার যোগান। যোগান হচ্ছে বিক্রেতা সেল করতে রাজি, আর মজুদ হচ্ছে সেল করতে রাজি না, ওর কাছে যতটুকু পণ্য আছে। যেমন এখন মানে ম্যাক্সিমাম দোকানদারে অনেক মজুদ আছে, মজুদের কোনো অভাব নাই, কিন্তু যোগান কম মানে কি, ওরা বেশিরভাগ ক্ষেত্রে এখন যে বাজারে মার্কেট দর আছে ওরা সেল করতে রাজি নাই, দাম কম এই জন্য ওরা সেল করতে রাজি নেই। তো তাহলে ওদের যোগান আর মজুদ সবসময় এক না, ঠিক আছে? এটাকে এবার ব্যাখ্যা করছে অনেকভাবে, যেমন হচ্ছে এটা সংজ্ঞাটা আমরা জাস্ট পড়ি। কোনো নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের মোট উৎপাদনের পরিমাণ বা বিক্রয়যোগ্য দ্রব্যের পরিমাণ, মানে তার কাছে বিক্রয় করার মতো এতগুলো প্রোডাক্ট আছে, কিন্তু এটা তো মজুদ। এখন এটাকে আমরা কি যোগান বলতে পারবো না? এটাকে আমরা যোগান বলতে পারবো না। তাহলে যোগান কি? কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মূল্যে একজন বিক্রেতা কোনো একটি দ্রব্যে যেই পরিমাণ বিক্রি করতে রাজি থাকে ওটাকে বলবো যে যোগান। তাহলে যতটুকু আছে ওটা হচ্ছে মজুদ, যতটুকু সেল করতে রাজি ওটা হচ্ছে যোগান। বুঝছো বিষয়টা? আচ্ছা, এরপরে বাকিগুলা নিজেদের কাজ, বাকি যে পার্থক্যগুলো দিছে এগুলো আপনারা ব্যাখ্যা করে দেখাবেন। তারপর যোগান সূচি ও যোগান রেখার মধ্যে পার্থক্য রেখা। আচ্ছা ভাইয়া কালকে পড়াইয়ে শেষ করে দিই, দাঁড়ান আর একটু আছে, আর 5টা মিনিট সময় দেন। যোগান রেখা, ব্যক্তিগত যোগান রেখা কেমন হয় এটা একটু, এটা পরীক্ষা যেহেতু আসে না, জাস্ট একটু চোখ বুলে গেলে হবে। আচ্ছা যোগান রেখার সমেত যোগান রেখা কি? আচ্ছা আমি পুরো অধ্যায়টা তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দিই। সমেত যোগান রেখাটা একটু বলে দিই, এটা একটু গুরুত্বপূর্ণ, এটা আসবে। ডান দিক থেকে বাম দিকে ঊর্ধ্বগামী কেন হয়? ডান দিক থেকে বাম দিকে। আচ্ছা ধরো একজন শ্রমিক যখন 50 টাকা মজুরি বা 500 টাকা মজুরি, তখন সে 2 ঘন্টা কাজ করতে, আচ্ছা 2 ঘন্টা না, ধরো আরেকটু বেশি দিই, ধরো তখন সে 8 ঘন্টা কাজ করতে রাজি। এটা আমাদের সাথে মিলে। ধরো আমার পরিবার চালাইতে হবে, আমি 500 টাকা দিলে 8 ঘন্টা কাজ করতে রাজি। আবার যখন সে আমারে 1000 টাকা দিবে বা 800 টাকা দিবে বলতেছে,
তখন আমি ধরো তাকে 10 ঘন্টা কাজ করতে রাজি, হ্যাঁ আমি তোমার গোডাউনে 10 ঘন্টা বা তোমার প্রতিষ্ঠানে 10 ঘন্টা কাজ করতে রাজি। কিন্তু আচ্ছা দাঁড়াও, আচ্ছা আমার যোগান, আচ্ছা এটা না না সরি 10 ঘন্টা না, ধরো 10 ঘন্টা এটা তো এই রেখাটা না, ধরো 12 ঘন্টা কাজ করতে রাজি, ঠিক আছে। এখন ও আমাদেরকে বলতেছে যে না 800 টাকা না, তোমার বেতন আমি আরও বাড়াই দিব, যাও তোমার বেতন আমি 8 দুগুণা 1600 টাকা করে দিব। তখন বলো তো তখন কি শ্রমের ঘন্টা কি বাড়বে নাকি কমে যাবে? তোমাদের সবার উত্তর হবে যে বাড়বে, কিন্তু ভুল। কেন ভুল? ধরো আমি যখন ক্লাস ইন্টার ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে ছিলাম তখন 3000 টাকা আমি একটা টিউশন করাতাম, তখন আমার যদি 6000 টাকা দিত, কেউ কেউ বলে যে 6000 টাকা দিবে। আচ্ছা ধরো আমার টিউশন 3000 টাকা আলা যদি মানে 3000 টাকা দিতেছে, আমি একটা করতেছি, এরপরে 6000 টাকা একটা টিউশন পাইলাম, আরেকটা ধরলাম। এখন আমি যদি একটা 12000 টাকা টিউশন পাই, তখন কি আমি কি টিউশনের ঘন্টার সময় কি বাড়ামো নাকি কমামো? আমি যে ভাই এখন আমার কোনো টিউশনের অভাব নেই, এখন আমি 12000 টাকা তোমার 45 মিনিট পড়ামো, মাসে 12টা ক্লাস নেবো, তুমি হুডলে পড়ো নাহলে নাই। আগে একদম সত্যি কথাই বলি, আগে আমি 3000 টাকা মানে বাসা যায় পড়াইতাম যখন ইন্টার ফার্স্ট ইয়ার, তখন 3000 টাকা দিই 1.5 ঘন্টা পড়াইতাম, আবার মাসে পায় 22টা ক্লাস। আর এখন বাসা যায় পড়ালে 22 মানে মিনিমাম তো 10,000 টাকা লাগবে, 10,000 টাকা নিলে আমি 1 ঘন্টা 10 মিনিটের বেশি পড়াই না। তাহলে ওরা আমার স্যালারি যখন বাড়াইছে, আমার সমঘন্টা কি আগে থেকে বাড়ছে নাকি কমছে? ভালো করে খেয়াল করো, কমে গেছে। এটা কিন্তু আমার না, তোমাদের ক্ষেত্রেও সেম। তোমাদের আব্বু বা আম্মু বা যে যারা কাজ করে তারা দেখবা যখন ওদের স্যালারি বাড়ে তখন ওরা কর্মঘণ্টা কমাই ফেলে, বলে যে না আমার এখন আর ভালো লাগে না, আমি আর এত ঘন্টা ডিউটি করবো না, আমার ডিউটি কমে যাব, মানে হচ্ছে আমি আর 10 ঘন্টা কাজ করতে পারবো না, আমি 8 ঘন্টা করবো। প্রথম অবস্থায় কিন্তু মানুষ জীবিকার জন্য করে, যখন ধরো তো ওর ছেলে বাচ্চা কাচ্চা বা পরিবার চলতে পারতেছে না, তখন সে যা 500 টাকা বললে 500 টাকা যদি করে ওরা 8 ঘন্টা কাজ করতে তাও করবে। কিন্তু যখন ওর স্যালারি স্কেল বাড়ি যায় তখন সে আরাম ফি হয়ে যায়, আরাম ফি বুঝছো কিনা, তখন সে আর বেশি কাজ করতে রাজি না। কারণ কী রে, তার পরিবারের দরকার শুধুমাত্র 500, কিন্তু ওই প্রতিষ্ঠান ওরে 1600 দিতেও রাজি, দ্যাট মিনস 1100 টাকা তার উদ্দিত্ত। তখন সে বলে যে ভাই জীবন আর কি আছে, এত কাজ করে কি হবো, আমি আর এতক্ষণ কাজ করতে পারবো না। আমি তখন যখন স্যালারি ম্যাক্সিমাম বাড়ি যায় তখন মানুষ কর্মঘণ্টা কমাই ফেলে, না আমি আর করবো না, বুঝছো কি না? যেমন আমার এই যখন ইন্টারের কথা যদি আমি মিলাই, আমি প্রত্যেক দিন 8-9 ঘন্টা টিউশন করতাম, আর এখন ওর থেকে 3-4 গুণ টাকায় বেশি ইনকাম করি, কিন্তু টিউশন করায় 3-4টা। তো বুঝছো কি না বিষয়টা? মানুষের যখন স্যালারি বাড়ি যায় তখন সে কর্মঘণ্টা কমাই ফেলে। এটা শুধু আমার ক্ষেত্রে না, আমি বারবার বলতেছি, এটা পুরা ওয়ার্ল্ড, এটা ওই যে চিরন্তন সত্য বলে না, এই কথাটা চিরন্তন সত্যের মতো। এখানে দেখো চিত্রের মাধ্যমে কেমনে ব্যাখ্যা করছে, যখন তাকে 1600 টাকা বেতন দিতেছে তখন সে তার কর্মঘণ্টা 12 ঘন্টা না হই কমে গেছে না, 10 ঘন্টাতে চলে আসছে। কিরে 800 টাকা যদি 10 ঘন্টা 800 টাকা যদি সে 12 ঘন্টা কাজ করতে রাজি হয়, 1600 টাকা তো তাহলে তার আরও বেশি ঘন্টা কাজ করতে রাজি হওয়ার কথা, কিন্তু তাকে যখন 1600 টাকা দিব বলছে, সে 12 ঘন্টাও কাজ করতে রাজি না, সে বলতেছে না ভাই আমি এখন 10 ঘন্টা করবো কাজ। তো এটাকে এই তিনটা চিত্র আমরা যখন একসাথে মিলাই, একসাথে যোগ করি, এই রেখাটাকে সবুজ রেখাটা দেখতেছ না, আমি মুশ করতেছি, তোমরা করা যাবে না, একটা আঁকের মধ্যে করতে হবে। এই রেখাটাকে বলেছে শ্রমের যোগান রেখা। আর এটা পঞ্চাদগামী মানে বুঝছো নি, বাঁকা হয়, বাঁকা, বুঝছো কি না, এরকম বাঁকা হয়, বাম দিকে ফিরানো ইউর মতো আর কি, ঠিক আছে। এই চিত্রটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য বুঝালাম, কারণ হিউজ আসছে, এই যে দেখো আস্তে আস্তে অনেক বেশি। এরপরে ভাই বাকিগুলো আপনারা পারবেন। 4D এটা কালকে বাড়ির কাজ, 4D সমস্যা থাকলে আমরা দেখাবেন, আরেকটা ক্লাস নিব আমরা, ওই ক্লাস নিয়ে পঞ্চম অধ্যায় শেষ করে আমরা আবার হিসাব বিজ্ঞানে টানা ক্লাস নিব। 5টা অধ্যায় শেষ করে রাখলে আমাদের মোটামুটি জামিলা শেষ। এরপরে বাকি অধ্যায়গুলো আমরা পরে দিই, হিসাব বিজ্ঞান একটু আগাই, আবার এখানে আসবো। আচ্ছা বলো এখানে তাহলে তোমরা বাকিটা পুরাটা যেগুলো বিগত সালে আসছে ওগুলা 4D নিবা, 4D সমস্যা যেটা এটা আমাদের পরবর্তী ক্লাসে বলবা। এখানে অনেক কিছু আছে, যেমন ধরো এই প্রশ্নটা 19 নম্বর প্রশ্নটা কত কি ব্যাখ্যা করে পুরে ফেলছে, এত মাথা নষ্ট করার দরকার নাই, এগুলো 4D, ঠিক আছে। যেগুলো বিগত সালে আসছে ওগুলা পড়েন, 4D সমস্যা থাকলে আমারে বলবেন। শেষ 4th অধ্যায়। তা আমরা এই 40 মিনিটের মতো টানা ক্লাস করলাম, এই 40 মিনিটে আমাদের 4th অধ্যায় শেষ, ঠিক আছে তাহলে।